প্রত্যেকটি মেয়ে বা মহিলাদের শরীরে যে প্রজননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে তার মধ্যে একটি অন্যতম অঙ্গ হচ্ছে ডিম্বাণু বা ডিম্বাশয়। প্রত্যেকেরই আমাদের সাধারণত দুটি করে ডিম্বাশয় থাকে, যেটার জন্য আমরা হরমোনজনিত কারণে আমাদের বিভিন্ন হরমোনের পরিবর্তন হয় একটা বয়স পর্যন্ত, এবং পরবর্তীতে বাচ্চা বা গর্ভধারণে এই ডিম্বাশয় বা ডিম্বাণু সাহায্য করে থাকে। ওভারিয়ান ক্যান্সার বলতে আমরা বুঝি ডিম্বাশয় যদি কোনো কারণে অস্বাভাবিক কোষ বৃদ্ধি হয়ে টিউমারের আকার ধারণ করে, সাধারণত এই বিষয়টাকে আমরা ওভারিয়ান ক্যান্সার বা ওভারিয়ান টিউমার বলে থাকি। সাধারণত এই টিউমার দু ধরনের হয়ে থাকে, সব টিউমারই যে ক্যান্সার তা কিন্তু নয়। সাধারণত এই ওভারিয়ান টিউমারকে আমরা দুভাগে ভাগ করি, যেটা ভালো বা বিনাইন টিউমার বলি আমরা। এতে একটি টিউমার আছে যেটি অস্বাভাবিক কোষ বৃদ্ধি হয়ে বড় আকার ধারণ করেছে, মাংসপিণ্ডের আকার ধারণ করেছে, কিন্তু এতে ক্যান্সারের জীবাণু নাও থাকতে পারে। আরেক ধরনের টিউমার আছে যেটাকে ক্যান্সারের জীবাণু আছে, যেগুলোকে ম্যালিগন্যান্ট টিউমার বলা হয়ে থাকে। ওভারিয়ান ক্যান্সারের লক্ষণগুলো যখন প্রকাশিত হয় তখন এটি অ্যাটলিস্ট তৃতীয় বা চতুর্থ স্টেজে আসে। প্রথম এবং দ্বিতীয় স্টেজে ওভারিয়ান ক্যান্সার একদমই কোনো প্রকার লক্ষণ প্রকাশ করে না। তবে সাধারণত লক্ষণগুলো কি হতে পারে? সাধারণত হজমের সমস্যা, অকারণে পেট ফোলা ভাব বা খাবার হজম হচ্ছে না, ক্ষুধামন্দা বা অল্প খাবার খেয়ে পেট ভরে যাওয়ার একটা অনুভূতি, এবং আরও হায়ার স্টেজে পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া, পেটে পানি আসা, তলপেটে ব্যথা করা, ক্ষুধামন্দা, অনেক ধরনের ওজন কমে যাওয়া, যে 6 মাসে 5 থেকে 10 কেজির বেশি ওজন কমে যাওয়া, এগুলো হতে পারে। এবং স্টেজ 4 যখন এটি ওভারিয়ান টিউমার থেকে বের হয়ে পাশের অর্গানগুলো ধরে ফেলে, তখন পায়খানা, পেশাব এসব জায়গাতেও বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে আমরা খুব সাধারণ দুটি পরীক্ষা করে, যেমন আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, পেটের আমরা আলট্রাসোনোগ্রাম করে, এবং সাধারণত একটি ক্যান্সার মার্কার যার নাম CA-125, এটি রক্তের মাধ্যমে পরীক্ষা করা যায়। এই দুটো করে আমরা প্রাথমিকভাবে এটি খারাপ না ভালো বা ভিতরে টিউমার আছে কিনা এটা নির্ণয় করতে পারি। পরবর্তীতে বড় পরীক্ষাগুলোর মধ্যে পড়ে বায়োপসি বা FNAC, এছাড়া আমরা করতে পারি সিটি স্ক্যান, MRI, এবং পরবর্তীতে এই রোগটি শুধু বায়োপসির মাধ্যমে যদি আমরা কনফার্ম হই যে এটি ক্যান্সার বা টিস্যুতে ক্যান্সারের জীবাণু আছে, তখন আমরা এটা কত দূর ছড়িয়েছে এটা দেখার জন্য আরও কিছু পরীক্ষা করে থাকি, যেমন লাংসের এক্সরে করি বা সিটি স্ক্যান করি, লিভারের এক্সরে করি, স্ক্যান করি, এগুলো করে থাকি। প্রাথমিক এবং কিউরেটিভ ট্রিটমেন্ট বলতে আমরা সার্জারিকেই প্রথম প্রাধান্য দিয়ে থাকি। তাহলে ওভারিয়ান ক্যান্সার যদি প্রথম বা দ্বিতীয় ধাপে আসে, শুধুমাত্র একটি ভালো সার্জিক্যাল অনকোলজি বা গাইনি অনকোলজি অপারেশনের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। অপারেশনের পরে যে টিউমারটা বায়োপসিতে দেওয়া হয়, সেখান থেকে আমরা বলতে পারি যে কি পরিমাণ টিউমার আছে, তাতে পরবর্তী চিকিৎসা লাগবে কিনা। পরবর্তী চিকিৎসার মধ্যে প্রথম চিকিৎসা হলো কেমোথেরাপি অথবা ক্ষেত্র বিশেষে ইমিউনোথেরাপি। সাধারণত রেডিওথেরাপির ভূমিকা এই ওভারিয়ান ক্যান্সারে খুবই কম। সার্জারিতে সাধারণত খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। সার্জারির যে সকল সাইড ইফেক্টস, যেমন এনেস্থেশিয়া যখন আমরা দেই, পিঠ ব্যথা, মাথা ব্যথা সাময়িক, সেটা পরবর্তীতে সেলাইটা ভালোভাবে শুকালো কিনা, সেলাইতে ইনফেকশন হওয়া, এগুলো হতে পারে, বাট এগুলো খুব বেশি ভয়ঙ্কর কিছু না। কেমোথেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় আছে, যেমন বমি হওয়া, পাতলা পায়খানা হওয়া, ক্ষুধামন্দা ভাব, রুচি কমে যাওয়া, যেটাকে আমরা মেয়েরা সবচেয়ে বেশি ভয় পাই, চুল পড়ে যায়, অ্যালোপেশিয়া বলি আমরা, এগুলোই সাধারণত বেশি পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু বর্তমানে এত ভালো কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি এসেছে যে যাতে করে আগের মতো বমি, লুজ মোশন, ক্ষুধামন্দা ভাব এগুলো অনেকাংশেই কমে এসেছে। কিন্তু বর্তমানে আমরা আসলে চুল পড়াটাকে এখনও রোধ করার জন্য কোনো ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করতে পারিনি। তবে সবার জানা এটা দরকার। সবার একটা ধারণা যে কেমোথেরাপি দিলে যে চুলটা পড়ে যায় এটা সারা জীবনের জন্য পড়ে যায়, আসলে তা না। এটা যে কয়দিন কেমোথেরাপি চলে, 2 মাস, 4 মাস, 6 মাস, এরপর আবার স্বাভাবিকভাবে চুল গজিয়ে যায় বা আগের মতো রূপান্তরিত হয়ে যায়। সাধারণত যেসব মহিলাদের ওভারিয়ান ক্যান্সার হয় তাদের বয়স হলো 60 থেকে 63। সুতরাং এই জন্য আমরা এই জিনিসটা আসলে যাদেরকেই পাই তারা 50 বছরের ঊর্ধ্বে। তারপরও যদি অপারেশন হয়ে যায় তাহলে এক্ষেত্রে তাদের যৌন জীবনে খুব একটা পরিবর্তন আসার কথা না। তবে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে
তার স্বাভাবিক রিপ্রোডাক্টিভ লাইফে কিছু ঝামেলা আসতে পারে, সেগুলো আমরা কাউন্সেলিং এবং চিকিৎসা শেষ করে মেডিকেশন এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে একটা পূর্ণ জীবন দিতে পারি। যাদের পরিবারে পূর্বে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ রক্ত সম্পর্কে মা, নানি, খালা, ফুপু এদের মধ্যে কেউ যদি ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার বা কোলন ক্যান্সারে আক্রান্ত থাকে, তাহলে সেই পরিবারের বাচ্চাদের বা মেয়েদের 5 থেকে 10% সম্ভাবনা থাকে ওভারিয়ান ক্যান্সার হওয়ার। এটিকে আসলে সবচেয়ে বড় কারণ হিসেবে নির্ধারণ করা হয়। বাকি যে কারণগুলো, এগুলো এনভায়রনমেন্টাল কজ, যেমন দেরিতে বাচ্চা নেওয়া, যাদের বাচ্চা থাকে না বা আমরা ন্যালিপারিটি বলি, যে চেষ্টা করছি কিন্তু বাচ্চা হচ্ছে না, 35 বছরের পরে গিয়ে প্রথম বাচ্চা নেওয়া, লম্বা সময় ধরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করা, মোর দ্যান 20 ইয়ার্স, মোর দ্যান 25 ইয়ার্স, এরকম খুবই ওবেজ যাদেরকে আমরা বলি, যে হাইট এবং লম্বা এবং তুলনায় অনেক বেশি মোটা যারা, এবং অনেক দিন ধরে যাদের ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস, এগুলোকে সাধারণত ওভারিয়ান ক্যান্সারের সাথে আমরা কানেক্টেড করতে পারি, যে এগুলো থাকলে ওভারিয়ান ক্যান্সার হতে পারে। এজন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যাদের পরিবারে এই ক্যান্সারগুলোর সম্ভাবনা আছে তাদের অবশ্যই উচিত প্রতি বছর একবার হলে 25 বছরের পরে গিয়ে পরীক্ষা করে দেখা যে কোনো সম্ভাবনা তাদের আছে কিনা। কারণ প্রথম বা দ্বিতীয় স্টেজে ধরা পড়লে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য শুধুমাত্র একটি ভালো অপারেশনের মাধ্যমে। যদি এটি প্রথম বা দ্বিতীয় ধাপে থাকে তাহলে অবশ্যই এটি ওষুধের দ্বারা পুরোপুরি নিরাময়যোগ্য। তৃতীয় ধাপে চলে আসলে আমরা একটু প্লাস মাইনাস বলি, যে যদি সম্ভাবনা 70% ভালো হওয়ার, 30% অনেক সময় বিভিন্ন কারণে, যেমন রোগী এটা সম্পূর্ণভাবে চিকিৎসাটা নিতে পারছে কিনা, অথবা কিছু জেনেটিক্যাল মিউটেশন থাকে যে কেমোথেরাপি খুব একটা কাজ করে না, সেসব ক্ষেত্রে একটা ফেলুরের চান্স থাকে। কিন্তু সাধারণত বলা যায় প্রথম দ্বিতীয় ধাপে এটি নিরাময়যোগ্য, তৃতীয় ধাপে এটি 60 to 70% নিরাময়যোগ্য। কিন্তু চতুর্থ ধাপে আমরা যে চিকিৎসাটা দেই শুধুমাত্র রোগীকে প্রশমন বা প্যালিয়েশন মানে আরামের জন্য চিকিৎসাটা দেই, অথবা তার জীবনটা যেন একটু আরামদায়ক হয়, কিছুটা সময় পায় উনি, সেটার জন্য দিয়ে থাকি। আমাদের বাংলাদেশে বর্তমানে গত 5 থেকে 10 বছরে ওষুধ থেকে শুরু করে প্রতিটা জিনিসে আমূল পরিবর্তন এসেছে। আগে যে সকল ওষুধ বাহিরে পাওয়া যেত, ইভেন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, প্রতিটি ওষুধ অত্যন্ত স্বল্প মূল্যে বাংলাদেশে অ্যাভেলেবেল, এবং আমাদের রুগীরা নিচ্ছেন এবং তারা ভালো আছেন। আমরা বাংলাদেশে, আমি বলবো, অপারেশনে এবং কেমোথেরাপিতে, ইমিউনোথেরাপিতে অনেক উন্নতি সাধন করেছি, কিন্তু তারপরও আমরা চেষ্টা করছি যে এই চিকিৎসাগুলো যাতে মানুষের ব্যয় সাধ্যের মধ্যে আনা যায় বা আমরা চিকিৎসা করে তাদেরকে ভালো করতে পারি, সেই দিকে আরেকটু মনোযোগী হলে সকল রোগী আসলে এই চিকিৎসাটা নিতে পারবে। একজন মানুষ যখন জানতে পারে যে সে ক্যান্সারে আক্রান্ত, তখন সে মানসিকভাবে আসলে খুবই বিপর্যস্ত হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা পরিবারের একটি বড় ভূমিকা আছে, আমরা যারা চিকিৎসা সেবায় আছি তাদের একটি বড় ভূমিকা আছে। এই সময়টা আমার মনে হয় রোগীকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে, যে তুমি এই পরিস্থিতিতে আছো, চিকিৎসা করলে এটা নিরাময় সম্ভব, বা কিছু ক্ষেত্রে তাদেরকে একটু মেন্টালি বুস্ট আপ করা, সেটার জন্য সম্ভাব্য ফ্যামিলি থেকে খাদ্যাভ্যাস থেকে শুরু করে তাকে যত্ন করে নিয়ে আসা, তার চিকিৎসাটার সময় তাকে মানসিক একটা রিলিফ দেওয়ার চেষ্টা করা। আমরা অনেক ক্ষেত্রে বলি যে রিলিজনের মাধ্যমে, মেডিটেশন বা নামাজ বা যার যেটা ধর্ম সেই অনুযায়ী আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমেও অনেক সময় তাকে এই মানসিক কষ্ট থেকে মুক্তি দিতে পারি।